শুনছেন কেয়ার অফ কথক। এই ঠিকানায় মন আসে। হ্যাঁ, যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন। দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পসরা। তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে। এটা গল্পের ঠিকানা। আমাদের আজকের নিবেদন সরলাবালা সরকারের লেখা ঘড়িচুরি। সরলাবালা সরকার, যিনি সরলাবালা দাসী নামেও পরিচিত, তিনি 1875-এর 10ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন নদিয়ায়। কোনো প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা আর বাল্যবিবাহের পরে অকাল বৈধব্য সেই সময়কার বাংলার নারী সমাজের কাছে যেন এক প্রকার স্বাভাবিক ভবিতব্যের মতোই ছিল। কিন্তু এরকম সামাজিক প্রেক্ষাপট থেকেও পরিজনদের উৎসাহে সাহিত্য চর্চা করা এবং সেই জগতে নিজের উল্লেখযোগ্য জায়গা তৈরি করা এক প্রকার বিরল ঘটনা ছিল, তা বলাই বাহুল্য। 12 বছর বয়সে ভারতী পত্রিকায় প্রথম তাঁর লেখা প্রকাশিত হয়। তিনি কবিতা, গল্প ও প্রবন্ধ লিখতেন। বাংলা গোয়েন্দা গল্পের প্রথম মহিলা লেখক হিসাবে তাঁকেই মনে করা হয়। এখন শুরু হচ্ছে ঘড়িচুরি। সকাল 6টা। আকাশটা তেমন পরিষ্কার ছিল না, এই জন্য সকালবেলা বাড়ি থেকে বের হইনি। শেখরবাবু তখন রাস্তার দিকে জানালার কাছে ইজি চেয়ারটা সরিয়ে নিয়ে একটা বই হাতে করে এক মনে পড়ছিলেন। আমি তার সোফা জুড়ে বসেছিলাম। তখন সবেমাত্র চায়ের কাপ খালি হয়েছে। আমার সামনের টিপায়ের উপর পড়েছিল কাপটা। ঘরটা হাল ফ্যাশনের। ঘরের মেঝে মাদুর মোড়া, চেয়ার টেবিল কৌচে ঘরটা ভর্তি। একপাশে একটা আলমারি, সেটা নতুন পুরনো নানা রকম বই সংবাদপত্রতে ভর্তি। এই ঘরটা শেখরবাবুর বসার ঘর। শেখরবাবুর পুরো নাম সুধাংশু শেখর বসু। আমরা দুজনে ছোটবেলায় একসাথে খেলা করেছি, একই স্কুলে পড়াশোনা করেছি এবং আজ পর্যন্ত তাকে যেমন ভালোবাসি এমন আর কাউকেও বাসি কিনা সন্দেহ। কিন্তু তার প্রকৃতি এমন যে আমি এতদিনেও তা বুঝে উঠতে পারিনি। তিনি যখন স্কুলে পড়তেন তখন কারো সঙ্গে বিশেষ গভীরভাবে মিশতেন না, কিন্তু সকলের সঙ্গেই অমায়িক ব্যবহার করতেন। তার অসাধারণ বুদ্ধি ও স্মরণ শক্তি দেখে শিক্ষকরা চমৎকৃত হতেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে যেসব ছেলেরা পড়াশোনাতে তার থেকে অনেক পিছিয়ে, তারা বিশ্ববিদ্যালয়ের কাছে স্বাস্থ্য বিসর্জন ও উপাধি অর্জন করে বিদায় নিল, কিন্তু তিনি তার কিছুই করতে পারেননি। তারপর শেখরবাবু পুলিশের ডিটেকটিভ বিভাগে চাকরি নিয়েছিলেন। যে কয়েক বছর তিনি কাজ করেছিলেন তার খ্যাতির সীমা ছিল না, কিন্তু কেন জানি না অবশেষে তিনি স্বেচ্ছায় কাজ ছেড়ে দিয়েছেন। শেখরবাবু বইটা রেখে আমার দিকে ফিরে বললেন, মহেন্দ্রবাবু আসছেন দেখছি, তুমি বোধহয় ওকে চেনো। শেখরবাবু মিষ্টি হেসে মহেন্দ্রবাবুকে অভ্যর্থনা জানালেন। তার সঙ্গে আরও একজন ভদ্রলোক ছিলেন, তিনি অচেনা। শেখরবাবু বললেন, মহেন্দ্রবাবু, আজকের সকালটা বড়ই বাদলা, খানিকটা চা আনতে বলবো কি? তাতে আমার বিশেষ কোনো আপত্তি নেই, কিন্তু আজ একটা খুব দরকারি কাজের জন্য আপনার কাছে এসেছি। আপনি বোধহয় জানেন আমি এখন পোস্টাল ডিপার্টমেন্টের ডিটেকটিভ। এই ভদ্রলোক একটা ঘড়ি পার্সেল করে পাঠিয়েছিলেন, সেটা চুরি হয়েছে। এ পর্যন্ত তার কোনোই সন্ধান পাওয়া যায়নি। শেখরবাবু আগন্তুক ভদ্রলোকটির দিকে তাকিয়ে বললেন, আপনি বসুন, ব্যাপারটা কি ঘটেছে সবটা আপনি খুলে বলুন। ব্যাপার এমন কিছু নয়, যেটা হারিয়েছে সেটা খুবই উৎকৃষ্ট ও মূল্যবান ঘড়ি, কিন্তু তার থেকেও বেশি ক্ষতির কথা এই যে সেটা আমার স্বর্গীয় বাবার স্মৃতিচিহ্ন। আপনি ঘড়িটা উদ্ধার করে দিতে পারলে আমি চিরদিন আপনার কাছে ঋণী থাকব। ঘড়ি চুরি সম্বন্ধে কি বলছিলেন? ঘড়িটা আমার দাদার কাছে থাকতো। সম্প্রতি দাদা রাজবাড়ি যাবার সময় ঘড়িটা একটু খারাপ হয়ে গেছিল বলে সারিয়ে পাঠিয়ে দেবার জন্য আমার কাছে রেখে যান। ঘড়ি সারানো হয়ে গেলে
আমি তার কাছে ডাকে পাঠিয়ে দিয়েছিলাম। ফেরত ডাকে তার যে চিঠি এলো সেটা পড়েই আমি অবাক হলাম। তিনি লিখেছেন যে আমি যে ঘড়ি পাঠিয়েছি সেটা তিনি পেয়েছেন বটে, তবে সেই আসল ঘড়িটার বদলে অতি অল্প দামের বাজে ঘড়ি তার কাছে পৌঁছেছে। এই দেখুন না, এই তো তার চিঠি। বলে ভদ্রলোক একটা খামে ভরা চিঠি শেখরবাবুর হাতে দিলেন। শেখরবাবু খামটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, আপনার দাদা বোধহয় রেলওয়ে অফিসে কাজ করেন? হ্যাঁ, উনি তো রাজবাড়ি স্টেশন মাস্টার। আপনার সঙ্গে কি তার পরিচয় আছে? না, খামটা দেখে মনে হলো। খাম দেখে মনে হচ্ছে? শেখরবাবু খামটা মহেন্দ্রবাবুর হাতে দিয়ে বললেন, দেখুন না, খামটা দেখে কিছু বোঝা যায় কিনা। মহেন্দ্রবাবু খুব মনোযোগের সাথে খামটির চারিদিক খুঁটিয়ে দেখতে লাগলেন। তারপর বললেন, ভায়োলেট কালিতে লেখা নাম ও ঠিকানা, আর এখানকার রাজবাড়ির পোস্টমার্ক। এটা ছাড়া খামে এমন কোনো চিহ্ন নেই যা থেকে পত্রপ্রেরক কী কাজ করেন তা বোঝা যায়। পোস্টমার্কটি ভালো করে দেখেছেন? হ্যাঁ, পোস্টমার্কের রাজবাড়ির পর RS লেখা আছে বটে, কিন্তু অন্য লোকও তো স্টেশনে চিঠি দিয়ে যেতে পারে। চিঠিটা কোন সময় সেখান থেকে পাঠানো হয়েছে সেটা বুঝতে পেরেছেন? ঠিক কথা, চিঠিটা দেরিতে পাঠানো হয়েছে, কিন্তু লেট ফির ছাপ নেই। এর থেকেই অনেকটা আন্দাজ হয় নাকি যে যিনি চিঠি লিখেছিলেন তিনি লেট ফি না দিয়েও চিঠিখানা পাঠাতে পারেন? তিনি স্টেশনের কর্মচারী না হয়ে পোস্টাল কর্মচারীও তো হতে পারেন। ঠিক কথা। ভায়োলেট রঙের কালি সচরাচর কোথায় ব্যবহার হয় বলুন তো? মহেন্দ্রবাবু আশ্চর্য হয়ে শেখরবাবুর মুখের দিকে তাকিয়ে বললেন, শেখরবাবু, আপনি ঠিক বলেছেন। এই কালি কপিং ইঙ্ক নামের রেলওয়ে স্টেশনে ব্যবহারের জন্য আজকাল চালু হয়েছে। রেল স্টেশনে দরকারি কাগজপত্রের নকল রাখবার জন্য যে কালির ব্যবহার, সেটা ডাকঘরে নিয়ে গিয়ে ওটাই চিঠিতে ব্যবহার হয়েছে, এরকম যুক্তি একদম খাটে না। চিঠিটা এতক্ষণ খামের মধ্যেই ছিল। এখন শেখরবাবু খামের ভিতর থেকে চিঠিটা বের করে পড়বার আগে একবার নাকে গন্ধ নিলেন। তারপর কাগজটা মহেন্দ্রবাবুর হাতে দিয়ে বললেন, কাগজটা দেখে আপনার কি মনে হয়? বেশ মোটা রুল টানা কাগজ, হাফশিট। কাগজটা ছেঁড়ার সময় বোধহয় তাড়াতাড়ি ছেঁড়া হয়েছিল, কেননা পরিষ্কার ছেঁড়া হয়নি। চিঠির এক পাতা ভায়োলেট কালিতে লেখা, অন্য পাতায় কালো কালো দাগ আছে। কাগজটা দেখে মনে হয় কোনো একটা লেখা চিঠির এক পাতা সাদা ছিল, সেই সাদা কাগজটা ছিঁড়ে নিয়ে এই চিঠি লেখা হয়েছে। মহেন্দ্রবাবুর উত্তর শুনে শেখরবাবু বেশ সন্তুষ্ট হয়েছেন বোঝা গেল। তিনি বললেন, দারুণ মহেন্দ্রবাবু, দারুণ। আপনি ঠিক ধরেছেন। এখন বলুন তো, যে চিঠির এক পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে সেই চিঠিটা মহিলার নাকি পুরুষের? এই বিষয়ে আপনার কি মনে হয়? চিঠির অন্য পাতায় লেখার যে ছাপ পড়েছে সেটা দেখে বাংলা লেখার ছাপ বলে মনে হয় বটে, কিন্তু সেটা থেকেই মহিলার চিঠি বলে ধরে নেওয়াটা কষ্টকল্পনা। পুরুষরাও তো বাংলায় চিঠি লিখে থাকে। নিশ্চয়ই লেখে, কিন্তু চিঠিটা যে পুরুষের লেখা নয় সে বিষয়ে কষ্টকল্পনা ছাড়াও অনেক প্রমাণ পাওয়া যায়। চিঠিটা একবার নাকের কাছে ধরুন দেখি। বাহ, চমৎকার গন্ধ। এটা দেলখোসের গন্ধ। ডিটেকটিভ বিভাগে কাজ করতে হলে আলাদা আলাদা সুগন্ধের পার্থক্য বোঝার বিশেষ ক্ষমতা থাকা দরকার। দেলখোস প্রভৃতি যেসব গন্ধদ্রব্যের সচরাচর ব্যবহার করা হয় সেগুলোর সম্বন্ধে জ্ঞান থাকা খুব দরকার। এখন ভেবে দেখুন, মহিলার পক্ষেই হাত বাক্সে এসেন্স রাখার বেশি সম্ভাবনা। লেখার সময় কালি ব্লট না করার জন্য কাগজের অন্য পাতায় ছাপ পড়েছে। এরকম অপরিষ্কার লেখাও পুরুষ থেকে মহিলার পক্ষেই বেশি সম্ভব। তারপর হাতের লেখা সম্বন্ধেও আমি অনেক সমালোচনা করেছি। তাতেই লেখার ওই উল্টো ছাপ দেখে নিশ্চয়ই বলতে পারি এটা মহিলার লেখা। এতক্ষণ নিশ্চুপ থাকার পরে অকস্মাৎ হরিভূষণবাবু বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক
এই ডাকের কাগজ দেখে এখন আমার মনে পড়ছে, বৌদি তো এরকম ডাকের কাগজই ব্যবহার করেন। সম্ভবত তারই চিঠির আধখানা কাগজে দাদা এই চিঠি লিখে থাকবেন। কিন্তু আপনার এই অদ্ভুত ক্ষমতা এই সমস্ত বৃথা বিষয় নিয়ে অপব্যবহার হচ্ছে। এতে চুরির তো কোনো সমাধানই হচ্ছে না। এসবের চুরির বিষয়েও বেশ কিছু সাহায্য হলো বই কি। এই সমস্ত দেখে আমি বেশ বুঝতে পারছি রাজবাড়ি স্টেশনে পার্সেল পৌঁছেছে আর সেখানে আপনার দাদাও উপস্থিত ছিলেন। অতএব সেখান থেকে চুরি যাওয়ার সম্ভাবনা খুব কম। আপনি ঘড়ি কীরকমভাবে কাকে দিয়ে পাঠিয়েছিলেন সেটা একটু বলুন শুনি। ঘড়িটা রেজিস্ট্রিকে ইনশিওর করে পাঠায়নি। বেয়ারিং পার্সেল কখনো খোয়া যায় না জানতাম, তাই বেয়ারিংয়েই পাঠিয়েছিলাম। ঘড়ি আমি নিজে হাতে প্যাক করে আমাদের বাড়ির বিশ্বাসী পরিচারিকার হাতে পোস্ট অফিসে পাঠিয়েছি। পার্সেলে যে ঘড়ি আছে তা সেই পরিচারিকার জানবার কোনো সম্ভাবনাই ছিল না। তারপর ঘড়ির সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। শেখরবাবু হরিভূষণ বাবুর কথা শুনতে শুনতে তার দাদার চিঠি দেখছিলেন। এবার তিনি বললেন, আপনার দাদা লিখেছেন যে ঘড়িটা পেয়েছিলেন সেটা চালু অবস্থায় ছিল। আপনি কি এখানে ঘড়িতে চাবি দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, আমার মনে কেমন একটা খেয়াল হয়েছিল যে এখান থেকে দম দিয়ে পাঠালে ঘড়ি চলন্ত অবস্থায় পৌঁছয় অথবা কোন সময় বন্ধ হয় সেটা পরীক্ষা করব। সেই জন্য আমি ঠিক 10টার সময় দম দিয়ে দিই এবং দাদাকেও ঘড়ি চলছে বা কটা বেজে বন্ধ হয়েছে তা জানাতে লিখেছিলাম। মহেন্দ্রবাবু বলে উঠলেন, শেখরবাবু, আপনি বোধহয় পরিচারিকাটির ওপর সন্দেহ করছেন, কিন্তু আমি সেই পরিচারিকাটি ও তার আত্মীয়দের কলকাতায় যে যেখানে আছে তাদের এমনভাবে খোঁজ করেছি যে তারা চুরি করলে নিশ্চয়ই ধরা পড়ত। আমার মনে হয় না যে বামা চুরি করেছে। সে আমাদের খুবই বিশ্বাসী এবং দীর্ঘদিন আমাদের বাড়িতে আছে। বিশেষত পার্সেলে যে ঘড়ি আছে তাই তো সে জানতো না। অবশ্য আপনি কাউকেই বলে দেননি যে পার্সেলের ভিতর ঘড়ি পাঠাচ্ছেন, কিন্তু পার্সেলের ভিতর একটা চলন্ত ঘড়ি পাঠালে যার হাতে পড়ে সে কি আর বুঝতে পারে না? ঘড়িটা প্যাক করার পরে সেই কথা আমার মনে হয়েছিল অবশ্য। সেই জন্য পাঠাবার আগে কানের কাছে ধরে খুব মন দিয়ে শুনছিলাম, কিন্তু দেখলাম কিছুই তো শোনা যায় না। ঘড়ির আওয়াজ অনেক সময় কানে শোনার থেকে ছুঁয়ে দেখলে বেশি বোঝা যায়। আপনি যদি পার্সেলটা চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেন তাহলে কোনো না কোনো অবস্থায় ঘড়ির আওয়াজ বুঝতে পারতেন। এই দেখুন, এই ঘড়িটার ওপর এই ঘড়িটা ছুঁয়ে রাখলাম, অন্য দিকটা আপনি দাঁতে করে ধরুন। শব্দ পাচ্ছেন? হরিবাবু মাথা নেড়ে সম্মতি জানালেন। তারপর দাঁতের ছড়িটা ফেলে দিয়ে বললেন, একটা কথা আপনাকে আগে বলা হয়নি, ঘড়ির সঙ্গে আমি একটা থার্মোমিটারও পাঠিয়েছিলাম। তাহলে তো এই বিষয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে। থার্মোমিটারের বাক্সের একদিক ঘড়িতে ও অন্য দিক টিনের কৌটোর গায়ে লেগেছিল। সেই দিকে হয়তো হঠাৎ চোরের হাত পড়েছিল, আর তাতেই সে চুরি করতে প্রবৃত্ত হয়ে থাকবে। এইসব প্রমাণে বামার ওপরেই সন্দেহ হয় ঠিকই, কিন্তু বামা ঘড়ি পাওয়ার 15 মিনিট পরেই পোস্ট অফিসে দিয়ে এসেছে। এই খবর আমি পেয়েছি এবং সেটা খুবই বিশ্বাসযোগ্য সূত্র থেকেই পেয়েছি। যদিও ঘড়ি ডাকে দিতে যাওয়ার সময় তার ভাইপোর সঙ্গে দেখা হয়েছিল, তবুও সে এই কাজ করেনি বলেই আমার দৃঢ় বিশ্বাস। শেখরবাবু, আপনার তাহলে কার ওপর সন্দেহ হয়? আমার অনেকটা মনে হয়েছিল, আর এখনও মনে হয়, হরিবাবুই পাঠাবার সময় একটা গোলমাল করেছেন। আজকাল পুলিশে যাওয়াও অন্যরকম ঝক্কি। যিনি অভিযোগ করতে যাবেন যে কোনো প্রকারে তাকেই অভিযুক্ত হতে হবে। মহেন্দ্রবাবু যেভাবে আমাদের বাড়িতে তল্লাশি করেছিলেন তাতে উনি যদি আমার বিশেষ বন্ধু না হতেন তবে ওনার সাথে আমার ঝগড়াই হয়ে যেত হয়তো। কি করি বলুন হরিবাবু, কর্তব্যের খাতিরে এইসব বিরক্তিকর কাজ আমাদের আকছার করতে হয়। আচ্ছা, এসব ছাড়ুন, যে ঘড়িটা পাওয়া গেছে সেটা কোথায়? হরিবাবু পকেট থেকে ঘড়ি বার করে বললেন, এই যে এই ঘড়িটা দাদা ফেরত পাঠিয়েছেন। কবে পাঠিয়েছেন? তিনি ঘড়ি পেয়েই যখন দেখলেন তার ঘড়ি নয়, তখন যে ট্রেনে তার চিঠি ফেলেছিলেন সেই গাড়ির গার্ডের হাতে আমার কাছে ফেরত দেবার জন্য ঘড়িটা দিয়েছিলেন। গার্ড আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আচ্ছা মহেন্দ্রবাবু,
পোস্ট অফিসে খোঁজ নিয়ে কি জানতে পারলেন? পোস্ট অফিস থেকে চুরি হওয়া সম্ভব না। পোস্টমাস্টার রাজকৃষ্ণবাবুর কাছে জানতে পারলাম যে তিনি 2টোর সময় দার্জিলিং মেলে দেওয়ার জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছিলেন। তিনি 12টার সময়েও তো ডাক পাঠিয়ে দায়মুক্ত হতে পারতেন। আমি এতক্ষণ চুপ করে এই সমস্ত কথোপকথন শুনছিলাম, একটাও টু শব্দ করিনি। শেখরবাবু এবার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, বিদ্যাভূষণ বাবুর বড় ছেলের নাম রাজকৃষ্ণ না? হ্যাঁ, তিনি তো পোস্ট অফিসে কাজ করেন। শেখরবাবু ভাবতে ভাবতে ঘড়িটার চারিদিকে মন দিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। শেষে একটু চিন্তিতভাবে হরিবাবুকে বললেন, আপনার ঘড়িটা পেলেই বোধহয় আপনি সন্তুষ্ট হন। চোরকে ক্ষমা করতে মনে হয় আপনার কোনো অসুবিধা নেই, তাই না? কারণ যে চুরি করেছে তার বয়স খুবই কম। এখন তাকে জেলে দিলে তার ভবিষ্যৎ চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। এটা কি বলছেন? আশ্চর্য, আপনার কথার মাথা মুন্ডু বুঝতে পারছি না। চোর ধরাই পড়ল না। চোর ধরা না পড়লে ঘড়িটা কি করে পাবেন বুঝতে পারছি না। আর আপনি কোনো খোঁজ না করে এসব কিভাবে জানলেন? এই ঘড়িটাই চোরকে দেখিয়ে দিচ্ছে। মহেন্দ্রবাবু এই কথা শুনে ব্যগ্রভাবে ঘড়িটা হাতে নিলেন ও খুব মনোযোগ সহকারে দেখতে লাগলেন। ঘড়ির উপর কতগুলো দাগ পড়েছে এবং ঘড়ির রিংয়ে একটু সুতো বেঁধে আছে, সেটা দেখতে পাচ্ছি। চিহ্নের মধ্যে তো এইটুকুই। ওপরের দাগ কিছুই নয়, ঘড়ির সঙ্গে এক পকেটে টাকা বা অন্য কোনো জিনিস ছিল। দাগ দেখে সেটা বোঝা যায়। বরং ঘড়ির ভিতরে যেখানে ঘড়িতে চাবি দেওয়া হয় সেখানে যে দাগটা পড়েছে সেটা দেখে মনে করতে পারেন যে ঘড়ির মালিকের মদের প্রতি অনুরাগ জন্মেছে। মাতালদের হাত কাঁপে বলে চাবি দেওয়ার সময় ঘড়িতে এই রকম দাগ হয়। তবে রিংয়ে যে সূত্র আছে সেটাও একটা সূত্র ঠিকই, কিন্তু সর্বপ্রধান সূত্র এখনও আপনি ধরতে পারেননি। যাই হোক, পোস্টমাস্টার বাবুকে কাল 4টের সময় পাঠিয়ে দেবেন। আমি তার কাছে খোঁজ করে ঘড়ির ব্যাপারটা মীমাংসা করব। আপনাদের কারো তার সঙ্গে আসার দরকার নেই। পরের দিন বেলা 4টার সময় পোস্টমাস্টার এসে হাজির হলেন। শেখরবাবুর সদাপ্রসন্ন মুখটা আজ একটু বিমর্ষ মনে হলো। রাজকৃষ্ণবাবুকে বাড়ির খবর প্রভৃতি জিজ্ঞাসা করতে করতে পকেটে হাত দিয়ে যেন অবাক হয়ে বললেন, যা, আমার ঘড়িটা কোথায় গেল? তারপর রাজকৃষ্ণবাবুকে বললেন, আপনার ঘড়িটা দিন তো একবার, সময়টা দেখি। রাজকৃষ্ণবাবু নিজের ঘড়িটা বের করে দিলেন। ঘড়িটা একটা কালো রঙের কারে বাঁধা ছিল। শেখরবাবু ঘড়ি না দেখে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কারের গিঁট বাঁধা জোড়ার জায়গাটা খুঁটিয়ে দেখতে লাগলেন। পরীক্ষা শেষ হলে রাজকৃষ্ণবাবুকে বললেন, আপনার বাবা আমাদের সকলের সম্মান ও শ্রদ্ধার মানুষ ছিলেন। আপনি সেই দেবতুল্য পিতার সন্তান। কলকাতায় এসেও নতুন চাকরিতে ঢুকে আপনার স্বভাবের এমন অধঃপতন হয়েছে দেখে খুবই দুঃখিত হয়েছি। একটা কথা মনে রাখবেন, পাপ কখনো লুকানো থাকে না। আমাদের কর্তব্য আপনাকে পুলিশের হাতে তুলে দেওয়া, কিন্তু আপনার বয়স কম আর ছাড় পেলে আপনার অভ্যাস আস্তে আস্তে পরিবর্তন হতে পারে, এসব ভেবে এবারের মতো আপনাকে ক্ষমা করতে রাজি আছি। কিন্তু ফণীভূষণ বাবুর ঘড়িটা অবশ্যই আপনি ফিরিয়ে দেবেন। পোস্টমাস্টারবাবু প্রথমে খানিক ইতস্তত করতে লাগলেন। একটু পরে বললেন, আপনারা আমাকে কেন যে এমন করে বলছেন আমি বুঝতে পারছি না। পারছেন না তাই তো? আমি বুঝিয়ে দিচ্ছি। এই ঘড়িতে যে সুতোটা বাঁধা আছে সেটা ওই কারের, আর ঘড়ি পাঠাবার সময় তাড়াতাড়িতে আপনি খুলতে না পেরে কারটা কেটে ফেলেছেন। তারপর দেখুন, ফণীবাবু যে ঘড়িটা পেয়েছেন সেটি তখন চলছিল, চলন্ত অবস্থাতেই তিনি ফেরত পাঠান। এখানে এসে 1টা বেজে ঘড়িটা বন্ধ হয়। কাল আমি ঘড়িটাতে চাবি দিয়ে দেখেছি, ঘড়িটা ঠিক 24 ঘন্টা সময় রাখে। অতএব 1টার সময় ঘড়িতে চাবি দেওয়া হয়েছিল, এটা বেশ বোঝা যাচ্ছে। মহেন্দ্রবাবু আমাকে বলেছেন তার পোস্ট অফিসের খাতাপত্রেও লেখা আছে
এবং আপনিও স্বীকার করেছেন ঘড়িটা 2টো পর্যন্ত আপনার কাছেই ছিল। তারপর সেটা মেলে পাঠিয়েছেন। অতএব আপনি 1টার সময় চাবি দিয়ে ঘড়িটা প্যাক করে পাঠিয়েছেন। এই প্রমাণ যে কোনো আদালতে আপনাকে দোষী করবে, সেটা মনে হয় এখন বুঝেছেন। পরদিন বিকালে মহেন্দ্র ও হরিবাবু হাজির হলেন। মহেন্দ্রবাবু একটু মজার ছলে বললেন, কি শেখরবাবু, ব্যাপার কি? সেই অল্পবয়স্ক চোর ও চোরাই ঘড়ির কোনো সন্ধান পেয়েছেন নাকি? হ্যাঁ, চোরের খোঁজ আপাতত দিতে পারছি না, তবে ঘড়ির খোঁজ পকেটেই আছে। এই বলে পকেট থেকে ঘড়িটা বের করে হরিবাবুর হাতে দিলেন। এই নিন আপনার হারানিধি। এতক্ষণ শুনলেন ঘড়ি চুরি কাহিনী, সরলাবালা দাসী সরকার, বেতার নাট্যরূপ দ্য ইঙ্ক পোর্টালের পক্ষে পৌলমী। গল্পের সূত্রধার আমি দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি। বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিয়েছেন গল্প পাঠে সৌরভ রায়, শেখরবাবু নীলাশিস বসু, মহেন্দ্রবাবু শুভ ভদ্র, হরিভূষণ তমজিৎ দাস, পোস্টমাস্টার অঙ্কুর চক্রবর্তী, শব্দগ্রহণ স্টুডিও টেল ও গ্রাফ, সম্পাদনা আবহ নির্মাণ ও মিউজিক দীপ্তদীপ সাউ, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশন, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। আমাদের গল্পগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে গল্পটা লাইক ও শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী রবিবার আমরা অন্য গল্প নিয়ে ফিরছি। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।